আমাদের টিন শেড বিল্ডিং ভাঙার কাজ শুরুর 2 দিন পরই আমি এসে পাপড়িকে জিজ্ঞেস করলাম, এই কাজগুলো দেখাশোনা করছে কে? পাপড়ি বলল, আমি তখন পাপড়িকে খুব ভালো করে বুঝিয়ে বললাম, দেখো পাপড়ি, বিল্ডিং এর কাজ খুব সহজ না। অনেক লোকের ইনভলভমেন্ট, অনেক ম্যাটেরিয়াল ইনভলভ, অনেক টাকা পয়সার হিসাব জড়িত। আমার মনে হয় এই কাজ তুমি ঠিক মতো করতে পারবে না। খান ভাইয়ের সাথে কথা ছিল, আমাদের এই কাজ দেখাশোনার জন্য আমরা একজন ম্যানেজার নিয়োগ দিব। তুমি খান ভাইয়ের সাথে কথা বলো, যত দ্রুত সম্ভব যেন একজন ম্যানেজার রাখে। 2 দিন পর আমি আবার এসে পাপড়িকে জিজ্ঞেস করলাম, ম্যানেজার রাখার ব্যাপারে কোনো আলাপ হয়েছে কিনা? পাপড়ি বলল, ভাইয়া, আপাতত আমিই দেখছি, অসুবিধা নাই, আমি এগুলো পারবো। টিন শেড বিল্ডিং ভাঙার কাজ চলছে। আমিও প্রতিদিন 1-2 বার করে এসে কাজ দেখে যাই, খোঁজ খবর নিয়ে যাই কোনো অসুবিধা কিংবা সমস্যা আছে কিনা। এর কয়েকদিন পর আমাদের টিন শেড বিল্ডিং ভাঙার কাজ মোটামুটি শেষ, মূল বিল্ডিং এর প্রস্তুতি চলছে। আমি পাপড়িকে বললাম যে আমি কিছু কাগজপত্র রেডি করে নিয়ে এসেছি, যেটাতে তোমার হিসাব রাখতে অনেক সহজ হবে। কারণ আমি আবার বলছি, একটা বিল্ডিং এর সাথে অনেক কিছু ইনভলভ, এখানে অনেক কিছু আছে, তুমি হয়তোবা সবকিছুর মধ্যে ঢুকতে পারবে না, বুঝতেও পারবে না। তাই আমি যে কাগজগুলো রেডি করে নিয়ে এসেছি, এই কাগজগুলোর সব ঘর পূরণ করতে না পারলেও কয়েকটা ঘর, যেমন কার কাছ থেকে কত টাকা নিচ্ছ, কাকে কত টাকা দিচ্ছ, কিভাবে দিচ্ছ, ক্যাশে না চেকে, কি বাবদে দিচ্ছ, ব্যাস এতটুকু লিখে রাখলেই তোমার হিসাব করতে অনেক সহজ হবে। এখানে আমি আমার সম্পর্কে একটা বিষয় বলে রাখি। আমাদের পাশে শহীদ মামার 5তলা বিল্ডিং এর ভিত থেকে শুরু করে পুরো বিল্ডিং দাঁড় করিয়ে আমার এক কলিগকে অনুরোধ করে বিল্ডিং এর ছাদে মোবাইল টাওয়ার বসিয়ে বিল্ডিং এর ফ্ল্যাটে ভাড়া উঠানো পর্যন্ত সমস্ত কাজ আমি করেছি। আমি নওগাঁয় আমাদের বেশ কয়েকটা বিল্ডিং করেছি। আমি নানুর বাড়ি করেছি, বড় খালার বাড়ি করেছি। তাই বিল্ডিং এর ব্যাপারে আমার আলহামদুলিল্লাহ অনেক দিনের অভিজ্ঞতা। আমি জানি কিভাবে বিল্ডিং এর হিসাব করলে হিসাব রাখতে অনেক সহজ হয়। আমি এই বিষয়টাই পাপড়িকে বুঝাতে চেয়েছি। যাই হোক, পাপড়ি তখন আমাকে বলল যে, ভাইয়া, আমার এই কাগজ লাগবে না, আমার হিসাব রাখতে কোনো অসুবিধা হবে না, আমি হিসাব ঠিক মতো রাখতে পারবো, আপনাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। আপনার যখন মনে হবে আপনি এসে আমার কাছ থেকে হিসাব দেখে যাবেন। এরপর আমি যখন টাকা দিতে আসতাম অথবা সময় পেতাম, পাপড়ির হিসাব দেখে যেতাম এবং আমিও যতদূর সম্ভব আমার কাছে মেজর কিছু জিনিসের, রড, সিমেন্ট, বালি, পাথর, এগুলোর হিসাব রাখতাম। বিল্ডিং এর কাজ চলছে এবং আমরাও সবাই টাকার যোগান দিয়ে যাচ্ছি। মূল বিল্ডিং এর কাজ শুরু ফেব্রুয়ারি 2018 থেকে। এটা পাপড়ির হিসাবের খাতা। 6/2/2018 থেকে খরচ। পৃষ্ঠা নাম্বার 1, স্থিতির পরিমাণ। এই পৃষ্ঠার সমস্ত খরচের যোগফল 11,40,955 টাকা। 6/2/2018 থেকে 23/2/2018 পর্যন্ত খরচ 11,40,955 টাকা। পূর্বের পৃষ্ঠার মোট যোগফল। পৃষ্ঠা নাম্বার 2, স্থিতির পরিমাণ। এই পৃষ্ঠার সমস্ত খরচের যোগফল 5,83,287 টাকা। 24/2/2018 থেকে 3/3/2018 পর্যন্ত খরচ 5,83,287 টাকা। পূর্বের পৃষ্ঠার মোট যোগফল। পৃষ্ঠা নাম্বার 3, স্থিতির পরিমাণ। এই পৃষ্ঠার সমস্ত খরচের যোগফল 5,56,000 টাকা। জের 5,56,000 টাকা, অর্থাৎ পূর্বের পৃষ্ঠার মোট যোগফল। পৃষ্ঠা নাম্বার 4, স্থিতির পরিমাণ। জের সহ এই পৃষ্ঠার সমস্ত খরচের যোগফল 8,42,700 টাকা। জের 8,42,700 টাকা। পূর্বের পৃষ্ঠার মোট যোগফল। পৃষ্ঠা নাম্বার 5, স্থিতির পরিমাণ। জের সহ এই পৃষ্ঠার সমস্ত খরচের যোগফল 15,77,700 টাকা। জের
15,77,700 টাকা পূর্বের পৃষ্ঠার মোট যোগফল। পৃষ্ঠা নাম্বার 6 স্থিতির পরিমাণ। জের সহ এই পৃষ্ঠার সমস্ত খরচের যোগফল 20,33,700 টাকা। 3/3/2018 থেকে 23/4/2018 পর্যন্ত খরচ 20,33,700 টাকা পূর্বের পৃষ্ঠার মোট যোগফল। পৃষ্ঠা নাম্বার 7 স্থিতির পরিমাণ। এই পৃষ্ঠার সমস্ত খরচের যোগফল 10,89,500 টাকা। পৃষ্ঠা নাম্বার 8 স্থিতির পরিমাণ। এই পৃষ্ঠার সমস্ত খরচের যোগফল 8,31,000 টাকা। পৃষ্ঠা নাম্বার 9 এই পৃষ্ঠার সমস্ত খরচের যোগফল 12,91,000 টাকা। এখানে কোনো হাতে লেখা পৃষ্ঠা নাম্বার নাই, এটা আলাদা করে একটা কাগজে রাখার হিসাব। ছাপানো পৃষ্ঠা নাম্বার 1/96। এই পৃষ্ঠার সমস্ত খরচের যোগফল 1,68,000 টাকা। ইফতার 30,000 টাকা। ছাপানো পৃষ্ঠা নাম্বার 2/97। এই পৃষ্ঠার সমস্ত খরচের যোগফল 26 লক্ষ টাকা। পূর্বের পৃষ্ঠার ঈদ খরচের যোগফল 1,68,000 টাকা। ইফতার 30,000 টাকা। এই দুই পৃষ্ঠায় সর্বমোট খরচ 27,98,000 টাকা। ছাপানো পৃষ্ঠা নাম্বার 2/97। এই পৃষ্ঠার বিস্তারিত হিসাব হলো নিম্নরূপ। 4টি কলাম ভাঙা 5 লক্ষ টাকা। আলাউদ্দিন সাহেবের পানির ট্যাঙ্কি 1 লক্ষ টাকা। বালি ভরাট আলাউদ্দিন সহ 5 লক্ষ টাকা। অপ্রকাশযোগ্য খাত 2 লক্ষ টাকা। অপ্রকাশযোগ্য খাত 1.5 লক্ষ টাকা। অপ্রকাশযোগ্য খাত 1.5 লক্ষ টাকা। কাশেম, দিদু, মিলন অফিস ভাড়া ও খরচ 6 মাসের 6 লক্ষ টাকা। অপ্রকাশযোগ্য খাত 2 লক্ষ টাকা। অপ্রকাশযোগ্য খাত 1 লক্ষ টাকা। ঈদ খরচ 1,68,000 টাকা। ইফতারি 30,000 টাকা। 1 থেকে 9 পর্যন্ত যোগফল হলো 25 লক্ষ, অথচ এখানে 26 লক্ষ। সর্বমোট যোগফল হলো 26,98,000 টাকা, অথচ এখানে 27,98,000 টাকা। পাপড়ির হিসাব। ছাপানো পৃষ্ঠা নাম্বার 2/97 উল্লেখিত হিসেবে 1. 4টি কলাম ভাঙা 5 লক্ষ টাকা। আমি টিন শেড বিল্ডিং ভাঙা থেকে শুরু করে 3টা ছাদ দেওয়া পর্যন্ত প্রতিদিন অন্তত 2 বার 3 বার 4 বার পর্যন্ত এসে কাজের খোঁজ খবর নিয়েছি, কাজের অগ্রগতি দেখেছি, কিন্তু এখানে কখনো কোনো কলাম ভাঙা হয়নি। আর 4টা কলাম ভাঙতেই 5 লক্ষ টাকা। এই হিসাব দেওয়ার অথবা দেখার আগ পর্যন্ত কারো মুখ থেকেও শুনিনি। 2. আলাউদ্দিন সাহেবের পানির ট্যাঙ্কি 1 লক্ষ টাকা। আলাউদ্দিন সাহেবকে একত্রে নিয়ে আমরা বিল্ডিং করছি, কিন্তু এখানে আবার আলাউদ্দিন সাহেবের পানির ট্যাঙ্কির হিসাব আলাদা করে কেন দেয়া হয়েছে আমি জানি না। 3. বালি ভরাট আলাউদ্দিন সহ 5 লক্ষ টাকা। আলাউদ্দিন সাহেব টিন শেড বিল্ডিং করে ভাড়া দিয়েছিলেন। খান ভাই টিন শেড বিল্ডিং করে বসবাস করেছিলেন। আমি টিন শেড বিল্ডিং করে বসবাস করেছিলাম। বিথি আপা, শহীদ মামা, মেজো খালা সবাই টিন শেড বিল্ডিং করেছিল। এখানে কোনো ফাঁকা জায়গা কিংবা গর্ত ছিল না যে বালি ভরাট করতে হবে। বালি ভরাট তো পরের কথা, বরং আমরা এখান থেকে প্রচুর রাবিশ বালি ট্রাকে করে বাইরে ফেলে দিয়েছি। প্রতি ট্রাক ভিটি বালির দাম যদি 1200 থেকে 1500 টাকা হয়, সেই হিসাবে এই জায়গায় 350 থেকে 400 ট্রাক বালু ফেলার কথা, যেটা অবাস্তব। আবার এটা আমি জানিও না, চোখে তো পড়েইনি। আর এই হিসাব দেওয়ার অথবা দেখার আগ পর্যন্ত কারো মুখ থেকেও শুনিনি। 4. অপ্রকাশযোগ্য খাত 2 লাখ টাকা। 5. অপ্রকাশযোগ্য খাত 1,50,000 টাকা। 6. অপ্রকাশযোগ্য খাত 1,50,000 টাকা। 7. কাশেম, দিদু, মিলন অফিস ভাড়া ও খরচ 6 মাসের 6 লক্ষ টাকা। আমার জানা মতে খান ভাই এবং কিবরিয়া সাহেব একটা অফিস ভাড়া নিয়েছিলেন শেওড়াপাড়ায়।
বেশ আগে একদিন খান ভাই আমাকে ফোন দিয়ে বলেছিলেন সে এবং কিবরিয়া সাহেব শেওড়াপাড়ায় একটা অফিস ভাড়া নিতে চায়। সে মতে আমি শুক্রবার জুম্মার নামাজের পর আমি এবং খান ভাই বেশ খোঁজাখুঁজি করে একটা ফ্ল্যাট ঠিক করলাম খান ভাই এবং কিবরিয়া সাহেবের অফিসের জন্য। ব্যাস এতটুকুই। এই কাগজ দেখার আগ পর্যন্ত আমি জানতামই না বা আমাকে কখনো বলাও হয়নি যে সেই অফিসের ভাড়ার টাকা আমাদের হিসাব থেকে কাটা হচ্ছে। ৮ অপ্রকাশযোগ্য খাত 2 লাখ টাকা। 9 অপ্রকাশযোগ্য খাত 1 লাখ টাকা। 10 ঈদ খরচ 1,68,000 টাকা। ইফতার 30,000 টাকা। এটা পাপড়ির হিসাবের খাতা। 56 পৃষ্ঠা নাম্বার 2/97 উল্লেখিত হিসাবে সর্বমোট যোগফল হলো 25 লক্ষ টাকা, অথচ এখানে 26 লক্ষ টাকা। অবশেষে একটা কথা বলতেই হয়, এখানে সমস্ত হিসাবের মধ্যে শুধু ভুল আর ভুল। এখানে হিসাব মানে এক ধরনের খেলা, এখানে হিসাব মানে প্রহসন, এখানে হিসাব মানে এক ধরনের ধোঁকা। যে এতটুকু হিসাবই ভুল করে, এটা আসলে ভুল না, এটা এক ধরনের অমনোযোগিতা, দায়িত্বহীনতা, উদাসীনতা। আর অন্যান্য হিসাবের যে কি অবস্থা তা তো বোঝাই যাচ্ছে। আর সেই কিনা আমাদের বিল্ডিং এর সমস্ত হিসাব ঠিকঠাক রেখেছে। খান ভাইয়ের এক কথা, আমাদের 4 জন মালিকের মধ্যে যদি 3 জন কোনো বিষয়ে হ্যাঁ বলে, তাহলে বাকি একজনকে সেই হ্যাঁই মেনে নিতে হবে। এখন 3 জনই এই হিসাব দেখে বলেছে ঠিক আছে, তার মানে আমাকেও বলতে হবে ঠিক আছে। 25-এর জায়গায় 26 কেন? যদি সেটা 30 হয়, আমাকে বলতে হবে 30ই ঠিক আছে। যদি বলা হয় আমরা এখানে 1000 ট্রাক বালি ফেলে ভরাট করেছি, আমাকে বলতে হবে ঠিক আছে, কারণ 4 জনের মধ্যে 3 জনই একই পরিবারের, বাবা, মা, ছেলে অথবা জামাই, বাকি একজন হলাম আমি। যাই হোক, পাপড়ির সমস্ত হিসাবের যোগফল দ্বারাই নিম্নরূপ। কাজ শুরু 6/2/2018 তারিখ থেকে। পৃষ্ঠা নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 1/96 এবং 2/97 এর সমস্ত খরচের মোট যোগফল হল 97,67,442 টাকা। মোট খরচ 97,67,442 টাকা। মোট কাজ টিন শেড বিল্ডিং ভাঙা থেকে শুরু করে ভিত সহ 3টা ছাদ কমপ্লিট করা পর্যন্ত। প্রতিটা ছাদ 3,600 স্কয়ার ফিট হিসাবে 3,600 গুণন 3 10,800 স্কয়ার ফিট। প্রতি স্কয়ার ফিটের খরচ 97,67,442 ভাগ 10,800, তার মানে 905 টাকা। প্রতি ছাদে আমার অংশ যদি 450 স্কয়ার ফিট হয়, তাহলে খরচ দিতে হবে 4,07,250 টাকা প্রতি ছাদে। সেই হিসাবে 3টা ছাদ আমার অংশ হবে 450 গুণন 3 অর্থাৎ 1350 স্কয়ার ফিট। আমাকে খরচ দিতে হবে 4,07,250 গুণন 3 অর্থাৎ 12,21,750 টাকা। সিঁড়ির এক পাশের অংশের ছাদ যদি 1140 স্কয়ার ফিট হয়, তাহলে সিঁড়ির সেই পাশের অংশের 3টা ছাদের মধ্যে আমি পাবো একটা ছাদ এবং আর একটা ছাদের 210 স্কয়ার ফিট। আর আমাকে পরিশোধ করতে হবে 12,21,750 টাকা। আমি পরিশোধ করেছি 12,50,000 টাকা। আমাদের বিল্ডিং এর কিছু ছবি দেখি। কাজের শুরুতে পানির রিজার্ভার তৈরি করা হচ্ছে ফেব্রুয়ারি 2018। কাজের শুরুতে পানির রিজার্ভার তৈরি করা হচ্ছে ফেব্রুয়ারি 2018।
কলাম তৈরি করা এবং ভিত খোঁড়া হচ্ছে ফেব্রুয়ারি 2018-তে। পানির রিজার্ভার সহ সিঁড়ির কলাম ঢালাই দেওয়া শেষ ফেব্রুয়ারি 2018-তে। ভিত সহ কলাম ঢালাই চলছে মার্চ 2018। এই অবস্থায় কোর্টের আদেশে কাজ বন্ধ 4/3/2018 থেকে 11/4/2018 পর্যন্ত। মাটির উপরে গ্রেড বিমের কাজ চলছে এপ্রিল 2018। মাটির উপরে গ্রেড বিমের ঢালাই চলছে এপ্রিল 2018। মাটির উপরে গ্রেড বিম কমপ্লিট এপ্রিল 2018। প্রথম ছাদের প্রস্তুতি চলছে মে 2018। প্রথম ছাদের প্রস্তুতি চলছে মে 2018। প্রথম ছাদের ঢালাই চলছে 8 জুন 2018। প্রথম ছাদের ঢালাই চলছে 8 জুন 2018। দ্বিতীয় ছাদের ঢালাই 12 আগস্ট 2018। তৃতীয় ছাদের ঢালাই 5 অক্টোবর 2018। তৃতীয় ছাদের ঢালাই 5 অক্টোবর 2018। তিনটা ছাদ ঢালাই কমপ্লিট হওয়ার 4 থেকে 5 দিন পর আমি পাপড়ির কাছে এসে হিসাবের খাতা দেখলাম এবং সমস্ত হিসাবের একটা ফটোকপি নিয়ে রাখলাম। পাপড়ির ওই হিসাবের খাতার সমস্ত খরচের যোগফল হয়েছিল 97,67,442 টাকা। আমি পাপড়ি এবং বিথি দিয়েছিলাম 12,50,000 টাকা। আমি বিথি জিজ্ঞেস করেছিলাম, তুমি কত টাকা দিয়েছ? বিথি বলেছিল সে 13 লক্ষ টাকা দিয়েছে। কাজের বাইরে বাকি অতিরিক্ত টাকা সে পাপড়িকে ধার হিসেবে দিয়েছে। আমি মেজখালাকেও জিজ্ঞেস করেছিলাম, আপনি কত টাকা দিয়েছেন? মেজখালা বলেছিলেন সে 20 লক্ষ টাকা দিয়েছে। তারও একই কথা, কাজের বাইরে অতিরিক্ত যে টাকা সেটা উনি পাবলিকে ধার হিসেবে দিয়েছেন। কয়েকদিন পর আমরা সবাই খান ভাইয়ের বাসায় বসলাম আমরা কিভাবে বিল্ডিং করতে পারি সে বিষয়ে পরামর্শ করার জন্য। আমাকে এবং বিথি সিঁড়ির বাম পাশের অংশে করতে বলা হলো। যেহেতু 3টা ছাদ, আমরা কে কোনটা নিব? পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী আমি বিথি বললাম, এসো আমরা লটারি করি। তখন বিথি বলল, আমি আম্মুকে অনার করে 3 তলাটা দিতে চাই। তখন আমি বললাম, এখানে তো অনারের কোনো বিষয় না, আমরা লটারি করব, তারপরে আমরা যে যেটা পাবো সে সেটা নেব। তারপরও বিথি একই কথা, সে 3 তলায় নিবে। অগত্যা আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি নিজে থাকবে? যদি তুমি নিজে থাকো সেক্ষেত্রে হয়তো আমি চিন্তা করতে পারি, আর তুমি যদি ভাড়া অথবা অন্য কোনো কাজে ব্যবহার করো তাহলে আমার মনে হয় তুমি দোতলা নাও, কারণ আমি নিজে থাকবো। আর আমি যদি নিজে না থাকতাম তাহলে আমি তোমাকে 3 তলায় দিয়ে দিতাম। বিথি তখন আমাকে বলল যে সে নিজে থাকবে। কি আর করার, বাধ্য হয়ে বিথি কথায় মেনে নিতে হলো। সিদ্ধান্ত হলো বিথি 3 তলা এবং 1 তলা, আর আমি দোতলা এবং 1 তলা নিব। আমি দোতলায় ফ্ল্যাট করব ঠিক করে প্ল্যান করছি, পাশাপাশি টাকাও রেডি করছি। অক্টোবর 2018। আমাদের জীবনের সব থেকে বাজে, সব থেকে খারাপ, সব থেকে দুঃখের, সব থেকে হতাশার, সব থেকে হারানোর মাস। হঠাৎ একদিন মেজখালার মাধ্যমে খান ভাই আমাদেরকে তার বাসায় ডেকে পাঠালেন। আমি আমার আব্বা এবং আমার আম্মা খান ভাইয়ের বাসায় গেলাম। গিয়ে দেখি সেখানে আগে থেকেই মেজখালা, মেজখালু এবং বিথি হাজির ছিলেন। খান ভাই তখন আমাকে বলল, আপনারা তো 10,50,000 টাকা দিয়েছেন, আপনাদেরকে আরো 15 লক্ষ টাকা দিতে হবে। এছাড়া আপনারা একটা ছাদ এবং আর একটা ছাদের অর্ধেক পাবেন না, আপনারা শুধু একটা ছাদই পাবেন। অর্থাৎ ব্যাপারটা এই দাঁড়ায় যে আমাদেরকে 1100 স্কয়ার ফিট
শুধু ছাদের জন্যই 25,50,000 টাকা দিতে হবে। এবং আমি কেন বলাতে সে আমাকে বলল এটাই দিতে হবে, এবং এটা না দিয়ে আমি এই বিল্ডিং এ একটা ইঁটও গাঁথতে পারবো না। সেক্ষেত্রে আমি মেজো খালা, খালু, বিথি আপাকে জিজ্ঞেস করলাম। তারা নিশ্চুপ পাথরের মতন চুপচাপ ছিল। পাপড়িকে বললাম, আমার কাছে তো সমস্ত হিসাব আছে। পাপড়িও চুপ, কেউ কোনো কথা বলছে না। অর্থাৎ আমরা প্রতি স্কোয়ার ফিট ছাদের জন্য, শুধুমাত্র ছাদের জন্য খরচ হয়েছে 2400 টাকা। অথচ আমাদের এই বিল্ডিং এর এক বিল্ডিং সামনেই ফ্ল্যাট বিক্রি হচ্ছে, রেডি ফ্ল্যাট, 4,500 থেকে 5,000 টাকা। কি আশ্চর্য! সত্যি কথা বলতে কি, সেদিন শহীদ মামার কথা খুব মনে পড়ছিল। কারণ শহীদ মামা আমাকে শুরুর দিকে বলেছিল, রোমাজ, বুবু, দুলা ভাই, খান এদের পক্ষ নিয়ে আমার সাথে কথা বলতে এসেছো। একদিন আমার কথা মনে হবে, কারণ আমি ওনাদেরকে খুব ভালো করে চিনি। এক সময় না এক সময় তুমি ওনাদের আসল রং দেখবেই। এত টাকা কোথা থেকে দিব? সঞ্চয় এবং মাঠের ফসলি জমি বিক্রি করার টাকা থেকে পাপড়িকে দেওয়ার পর কিছু টাকা অবশিষ্ট আছে, যেটা দিয়ে কোনো মতে একটা থাকার মতন পরিবেশ হয়তো বা করা যেত। কিন্তু এত টাকার কথা শুনে আমি, আমার আব্বা এবং আমার আম্মা, আমরা তিনজনেই এক প্রকার ঘোরের মধ্যে বাসায় চলে আসলাম। পরদিন বিথি আপার বাসায় গেলাম। জিজ্ঞেস করলাম, তুমি কত টাকা দিয়েছ? বিথি আপা একবার বলে 20 লক্ষ, একবার বলে 30 লক্ষ, আবার বলছে 40 লক্ষ, আবার বলছে মনে নেই কত দিয়েছি। আমরা বললাম, তোমার কাছে কি হিসাব স্বাভাবিক মনে হয়েছে, অথবা তোমার মতামত কি? তখন বিথি আপা খান ভাই এবং পাপড়ির সম্পর্কে আমাদেরকে অনেক কথা বলেছে, যেটা এখানে লেখার মতো না। এবার মেজো খালাকে জিজ্ঞেস করলাম, খালা আপনি কত টাকা দিয়েছেন? বলার পরেই মেজো খালা বলল, উনার মাথা নাকি ঠিক নাই। অগত্যা কোনো উপায়ন্তর না দেখে খান ভাইকে ফোন দিয়ে উনার অফিসে একদিন ওনার সাথে এই বিষয়ে কথা বলার জন্য যেতে চাইলাম। অফিসে যাওয়ার পর এ বিষয়ে কথা বলার শুরুতেই খান ভাই আমাকে সাফ জানিয়ে দিল, কোনো হিসাব নাই, 25 লক্ষ টাকা দিয়েই আমাদেরকে বিল্ডিং এ উঠতে হবে। সাথে এও জানিয়ে দিল, আমাদের এই অংশে কলামের সংখ্যা অনেক বেশি, এই জন্য আমাদের এই অংশের বিল্ডিং অনেক বেশি মজবুত, তাই আমাদেরকে বেশি খরচ দিতে হবে। আর তার অংশের কলামের সংখ্যা কম, এই জন্য তার খরচ কম। যাই হোক, এরকম আরো অনেক কথাবার্তার পর এক পর্যায়ে খান ভাই আমাকে একটা প্রস্তাব দিল যে, আপনারা তো 10.5 লক্ষ টাকা দিয়েছেন, আরো 3 লক্ষ টাকা দেন এবং আপাতত 700 স্কোয়ার ফিটের উপরে একটা ফ্ল্যাট করেন, এরপরে দেখা যাক কি করা যায়। খান ভাই তার এই 25 লক্ষ টাকা, আমাদের আরো 3 লক্ষ টাকা এবং 700 স্কোয়ার ফিট ফ্ল্যাটের কথা আমাকে একটা কাগজে লিখে দেয়। বাসায় এসে আব্বা আম্মার সাথে বিষয়টি নিয়ে বিস্তারিত আলাপ করলাম। দিনটি ছিল 22 অক্টোবর 2018। সোমবার ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিয়ে এসে খান ভাইকে ফোন দিলাম এবং বললাম, খান ভাই, আমি 3 লক্ষ টাকা এখন গিয়ে পাবলিকে দিয়ে আসি, আপনি একটু ফোন করে বলে দেন। তখন খান ভাই বলল, রোমাজ দাদা, টাকা আপনার কাছে আপাতত রেখে দেন, আর আপনি আপনার খালা খালুর সাথে কথা বলেন। আপনার সাথে আমার যে সমঝোতা বা আমি আপনাকে যে কথা দিয়েছিলাম, আপনার খালা খালু সেভাবে মেনে নেয়নি। আপনি একটু তাদের সাথে কথা বলে বিষয়টি সেটেল করেন, আপনি একটু তাদের সাথে কথা বলেন। মেজো খালাকে ফোন দিলাম, আম্মাও ছিল আমার সাথে। মেজো খালার কথা আমরা যেন পুরো টাকা পে করেই, অর্থাৎ 25 লক্ষ টাকা পরিশোধ করে ফ্ল্যাটের কাজে হাত দিই। এটা ছাড়া উনি আর কোনো কথা শুনতে চান না। ওয়ালাইকুম সালাম। আপনার শোনো, অনেক কথার কথা, এখন আমার এত ওই যে খাইতে বসছি তো এখন ভালো লাগতেছে না, নিজের শরীরও ভালো। একটা সমাধান করে উঠতে হবে। নিজে এখন রাগ অভিমান সব এখন বাদ, একটা সমাধান করে উঠে যাও, যে কোনো যেভাবে করে। আমি চাই উঠে যাও বাড়িতে, যে যে যা যতটুকুন পান, 10 হাত 5 হাত 20 হাত, যে যা পায় শোনা, আমার কথা নেই, উঠে যায়। হ্যালো, বলেন। হ্যাঁ, সমাধান করে উঠে যায়। আমার আমি চাইতেছি শনিবারেও আছে, শনিবারে বসাও। আমি শুক্রবারে জোর, যেহেতু শুক্রবারে জোর আমি যাবো না, কারণ তাবলিকের জোর আছে, মেয়েদের জোর। হ্যাঁ,
মেয়েদের জোর আছে শুক্রবারে, এই জন্য যাবো না, নাহলে আমি আজকে রওনা দিতাম। শনিবারে আল্লাহ দিলে সকালে আমি ওর বাসায় ইনশাআল্লাহ ভোরে রওনা দিব। সারাদিন আছে ইনশাল্লাহ বসে আমি আছে আপনি উঠে যাক, এত মান অভিমান আমি উঠতে চাইছিলাম। আমি কিন্তু প্রথম থেকে সেই দিন আমি যাই বললাম খান ভাই একতলা কিনে করি, কিন্তু উঠে যায়। যাই হোক সেটেল হয়ে আমরা ইনশাল্লাহ দেখা যাক আল্লাহ যেটা ভালো করে। যতটুকুন পারি যতটুকুন দেই। মীমাংসা একটা আছে না? আচ্ছা শনিবারে জি শুনি উঠে যায়। ঠিক। আচ্ছা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাই যাবো, আমি কথা বলি যে খান বারবার করতে চাই, আমি বলছি যে শনিবারে এরকম আমি যে পারে না, আমাদের যে পারে না পুরা পে করে আপনারা উঠে পড়ে তো যে পরিমাণে আমরা যে পরিমাণে টাকা পুরা পে করে আমরা উঠে পড়ি। শনিবারে একসাথে কথা হয়ে যায়, তারপর লিখিত হয়ে যায়। না তো আসেন শনিবারে বসি, কথা তো অনেক আছে, একটু কথাবার্তাও বলি, নিজেরা নিজেদের মধ্যে কথা না রেখে একটু কথা বলি। হ্যাঁ সত্যি কথা কইছেন, শোনা নিজেদের মধ্যে আর কথা রাখার দরকার নেই। ও সবাই আমরা পুরা টাকা দিয়ে এখন লিখিত পরিচয় করে আমরা একবারে উঠে পড়ি। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ টাকা না দিয়ে আপনারা উঠাচ্ছেন না, দিদিবার উঠতে দিছি আমি না, কালে তো আপনারা কি উঠতে দিছি। ঠিক আছে খালা শোনেন আমি একটা কথা বলি, আমরা সবাই উঠবো ইনশাআল্লাহ। আমি একটু বলি খালা, শনিবারে বসবেন তো একটা জিনিস, শনিবারে যেন আবার কথা অর্ধেক বলার পরে যেন উঠে না যায়, কারণ আমার বেশ কিছু কথা আছে। আমি তো বসেই থাকবো নি, শোনা আসেন শনিবারে আসেন, কথা বলি, তারপরে টাকা কে কার কাছ থেকে কত টাকা পায়, আসলেই পায় কিনা সেটা দেখে দেখা যাক কি হয়। আসেন শনিবারে আসেন। হ্যাঁ শনিবারে যায়, টাকা পুরা পে করে উঠেন, টাকা না দিয়ে শোনেন খালা, পুরা পে অর্ধেক পে পুরা পে ছাড়া তো আমি তো আপনাকে ওই জন্য বলতেছি যে আপনি বললেন একটু আগে, দেখেন একটু আগে আপনি কিন্তু বললেন যে তুমি খানের সাথে উঠে পড়ো, বলছেন না একটু আগে? বলছেন তো না? খান ভাই কথা শেষ করি। একটু আগে আপনি বললেন যে তুমি উঠে পড়ো, পরে দেখা যাবে। এই কথা খান ভাইয়ের সাথে আমার কিন্তু হয়েছিল আগে। খান ভাই কিন্তু আমার বলছে পুরা পে করতে হবে না, কিন্তু তখন হইলো কি, তখন খান ভাই আমারে বললো পুরা পে করতে হবে না রোমান ভাই, আপনি আমারে 3 লাখ টাকা দিয়ে উঠে পড়েন, ব্যাস এটা খান ভাইয়ের সাথে আমার কথা ঠিক হয়ে গেল। পরের দিন খান ভাই আবার বলতেছে আপনি নাকি না করছেন, যে না পুরা টাকা ছাড়া। শোনেন খালা, এটা আমি সেই দিনও বলবো না, আপনারা আগেই বলে রাখতেছি যে খান ভাই আমারে বললো আপনি নাকি বলছেন রোমান পুরা টাকা ছাড়া উঠতে পারবে না। খুব ভালো কথা, আমি আর উঠলাম না। এখন আপনি একটু আগে এখন আবার বললেন আমারে যে রোমান্স তুমি উঠে পড়ো, আমরা পরে উঠি, তারপরে দেখা যাবে। এখন আবার খান ভাই নাকি ফোন করে বলতেছে পুরা টাকা। তাহলে দেখেন এই ঘুরে ফিরে আপনারাই। এখন খালা শোনেন, আপনি পুরা টাকা দিচ্ছেন কি দেননি এটাও আমি জানি না, বিঠা আবার দিল কিনা তাও জানি না, আর আমার টাকাটা নিয়ে হয়ে গেছে আটকা। মানে আপনাদের ব্যাপার, কিন্তু আপনাকে যখন প্রথমে বলি আপনি বলেন যে আমার 3 জনই এক, আবার মাঝে মাঝে বলেন যে আমি আলাদা। এখন আপনাদের ব্যাপার, আপনাদের মধ্যে খালা। শনিবারে আসেন ইনশাল্লাহ কথা হবে না, তারপরে দেখা যাক কি ডিসিশন দাঁড়ায়। হ্যাঁ এই খালা কার কথার উপর ভিত্তি করে কাজ করবো বলেন? আপনি যদি আমাকে এক কথা বলেন, খান ভাই বলতেছে আর একটা, খান ভাই বলতে এই খান ভাই আমারে বলছিল আপনি ওঠেন, আপনি বললেন ওঠা যাবে না। একটু আগে আপনি বলতেছেন ওঠেন, খান ভাই বলতেছে ওঠা যাবে না। তো ওই জন্য বলতেছি যে আসলে টাকা পয়সার ব্যাপারে চিন্তা ভাবনা করতে বলছে, শনিবারে এসে বসে লিখিত হয়ে যা হয় হবে। বিথাপাকে ফোন দেই, বিথাপা ফোন ধরে না। মেজো খালুকে ফোন দেই, মেজো খালু ফোন ধরে না। খান ভাইয়ের একই কথা, আপনি আপনার খালা খালুর সাথে কথা বলেন। পাপড়িকে ফোন দিলাম, পাপড়িরও একই কথা, 25 লক্ষ টাকা দিতে হবে, এছাড়া ফ্ল্যাটের কাজে হাত দেওয়া যাবে না। আমরা সবাই খুবই হতাশ হলাম, কারণ আমরা কখনো এই দিনের কথা ভাবিনি। এত বছর আমরা একসাথে, অথচ কখনো চিন্তাও করিনি এরকমের একটা দিন আমাদের দেখতে হবে, এরকমের একটা সময় আমাদের সামনে আসবে। আব্বা বারবার একটা কথা বলছিলেন, আমার এই ছেলেটা বোধহয় খুব বিপদে পড়লো। আমরাই মনে হয় আমাদের এই ছেলেটাকে বিপদে ফেললাম। আমার ছেলে এতগুলো টাকা কোত্থেকে দিবে? বিকালবেলা আব্বা বলল আমি আগামীকাল নওগাঁ যাই, দেখি কোনোভাবে টাকার ব্যবস্থা করতে পারি কিনা। তুমি এই টাকা নিয়ে এত বেশি চিন্তা করো না। পরদিন সকালে ফজরের নামাজের সময় আব্বা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। প্রথমে সোহরাওয়ার্দী, পরবর্তীতে হৃদরোগ ইনস্টিটিউট। আব্বা মারা গেছেন।
দিনটি ছিল 24 অক্টোবর 2018। আমি কোনো লেখক, কবি বা সাহিত্যিক নই। আমি এই লেখাগুলো লিখছি মনের আবেগ থেকে, অনেক কষ্ট নিয়ে। আমি জানি না এই লেখাগুলো যারা পড়ছেন অথবা পড়ছো তাদেরকে আমি আমার কতটুকু আবেগ অথবা কতটুকু কষ্ট বোঝাতে পেরেছি। যে বাড়ির প্রত্যেকটা মানুষের জন্য আমি কিছু না কিছু করেছি, প্রত্যেকটা মানুষকে সাহায্য করেছি যতটা সম্ভব, সেই বাড়ির মানুষজনদের সমস্ত চেহারা আমার কাছে অচেনা মনে হচ্ছে। আমি মনে হয় কাউকে চিনতে পারছি না। অথচ এই মানুষদের জন্য আমি কি করিনি।